Good morning. I welcome all of you to my platform, Excellence, Your Destination. আমরা মডেল অক্সিলারি ভার্বের আজকের যে ক্লাস ফলো করব সেটা হলো পার্ট 3 অফ দ্য মডেল অক্সিলারি ভার্ব। পার্ট 1-এ আমরা জেনারেল রুলস অ্যাবাউট দ্য মডেল অক্সিলারি ভার্ব পড়েছি এবং তার সাথে আমরা ক্যান এর ইউজ পড়েছি। In the second part, we have extensively learned the uses of could এবং আজ in the modal auxiliary verb part 3 আমরা uses of shall এবং will শিখব। প্রায়শই তোমাদের এই ধরনের সমস্যা হয় যে আমি এখানে I shall বলবো না I will বলবো, you shall না you will, সো এই কনফিউশন তোমাদের মধ্যে প্রায়শই হয়। আমার এই ক্লাসটা কমপ্লিট করবার পরে তোমাদের আর এই সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। মডাল অক্সিলারি ভার্বের শ্যাল এবং উইল এটা পড়াতে গেলে আমাদের জানতে হবে নর্মাল ফিউচার বা আমরা এটাকে পিওর ফিউচারও বলতে পারি, পিওর ফিউচার। নাও বিশ্বাস মিশ্রিত ভবিষ্যৎ ঘটনা বর্ণনায় আমি বিশ্বাস করি যে এরকম একটা ঘটনা ঘটবে, ভবিষ্যতে হবে। সেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ যেখানে আমাদের সাপোজিশন, উই সাপোজ, অর্থাৎ আমরা বিশ্বাস করি যে এমন ঘটনা ঘটবে বা আমরা প্রেডিক্ট করি, অনুমান করি। প্রেডিকশন অনুমান বা ভবিষ্যৎবাণী, আমরা অনুমান করছি বা ভাবছি যে এরকম একটা ঘটনা ঘটবে বলে আমি বিশ্বাস করি। তেমন ক্ষেত্রে আমরা নর্মাল ফিউচার বা পিওর ফিউচার ব্যবহার করি। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বলে বিশ্বাস করি, নাম্বার 1। নাম্বার 2, অনুমান করি। নাম্বার 3, কোনো খারাপ ঘটনা না ঘটলে সেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই রকম 3টে ক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল ফিউচারের শ্যাল বা উইলের ব্যবহার করি। এবারে দেখো, এই যে নর্মাল বা পিওর ফিউচারের ক্ষেত্রে এটাকে বলা হয় ট্র্যাডিশনাল সিস্টেম। শ্যাল উইলের ট্র্যাডিশনাল ব্যবহার ফার্স্ট পারসন, যেটাকে আমরা জানি আমি, আমরা, আই আর উই হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে শ্যাল হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে উইল। দেখো সেকেন্ড পারসন ইউ আছে, উইল। থার্ড পারসন হি, সি, ইট, দে, যেটা প্লুরাল তাতেও চলবে, এগুলো হলে উইল। সো ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই আর উই এর ক্ষেত্রে শ্যাল হবে এবং সেকেন্ড এবং থার্ড পারসনের ক্ষেত্রে উইল হবে। এটাই হলো ট্র্যাডিশনাল সিস্টেম অফ ইউজিং শ্যাল অ্যান্ড উইল ফর ফিউচার অর পিওর ফিউচার সেন্টেন্সেস। এবারে আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো আমি কি বলেছি, একটা অনুমান, একটা বিশ্বাস আর একটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এরকম 3টে এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই এই যে আমার টেবিলটা আছে, টেবিল অনুযায়ী কিভাবে আমি সেটা ব্যবহার করছি। তো আমি কি করছি, প্রথম দিক থেকে এইটুকু আমি রাফ করে দিচ্ছি, 2 নাম্বার থাক, তাহলে তোমরা ম্যাচ করতে পারবে, বা সেরকমই থাক, এবং সেইভাবে আমি এক্সাম্পলটা দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়েই নাও। ধরো আমি বিশ্বাস করি যে কালকে ওরা তাদের ফ্যাক্টরি ইনাগুরেট করবে। তো আমি লিখলাম দে উইল inaugurate their factory tomorrow. They will inaugurate their factory tomorrow. দেখো থার্ড পারসন দে হয়েছে, ফলে উইল ইউজ করা হয়েছে। এটা আমি বিশ্বাস করি, তাই আমার এই স্ট্রাকচারটা ইউজ হয়েছে। তো আমি এখানে যে 3টে পয়েন্ট দিয়েছিলাম, এই বিশ্বাস করি, এটা আমি কমপ্লিট করলাম। ধরো ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন কাকে বলে? ধরো তুমি বললে ইট উইল রেইন টুমরো, কালকে বৃষ্টি হবে। ইট উইল রেইন টুমরো।
it will rain tomorrow. এবারে দেখো ইট যেটা আছে না, এটা থার্ড পার্সন, তো থার্ড পার্সন হলে আমার উইল হবে, সেই জন্য এখানে উইল এসেছে। দিস ইজ প্রেডিকশন বা অনুমান, তাই না? প্রেডিকশন বা আমার ভবিষ্যৎবাণী বলতে পারি। এবারে একটা সেন্টেন্স আমি বলছি, I shall be 18 on my next birthday. I shall be 18 on my next birthday. আমার নেক্সট বার্থডেতে আমি 18 বছরের হব। দেখো এখানে শ্যাল ইউজ করা হয়েছে আই এর পরে, আই হলো ফার্স্ট পার্সন, তারপরে শ্যাল হবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইংলিশ। ট্র্যাডিশনাল ইংলিশ অনুযায়ী এটা ছিল। জাস্ট তোমাদের আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে শ্যাল আর উইলের ব্যবহার শেখাবো টু দ্য মডার্ন ইউজ। মডার্ন কিভাবে শ্যাল আর উইল ইউজ হয় সেটাও আমি তোমাদের বলবো। তো এখানে দেখো আই শ্যাল বি 18 অন মাই নেক্সট বার্থডে, অর্থাৎ আমি একটা ভবিষ্যতের ঘটনা এমন বলছি যেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় যদি কোনো কিছু খারাপ না ঘটে। আমি যদি বেঁচে থাকি আমি 18 হব, সেটা আর চেঞ্জ হতে পারে না। তো এই ধরনের যে ফিউচার, তো সেইখানে দেখো আই এর পরে আমরা শ্যাল ইউজ করেছি। অর্থাৎ বিশ্বাস করা, অনুমান করা এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এরকম ক্ষেত্রে আমরা এই নর্মাল ফিউচার রুল অর্থাৎ ইউজেস অফ শ্যাল অ্যান্ড উইল ইন অ্যাকর্ডেন্স উইথ দিস টেবল আমরা দেখে নিলাম। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি দুটো সেন্টেন্স লিখেছি, আই বা উই শ্যাল গো টু দ্য স্কুল। এটা যে ট্র্যাডিশনাল ইংলিশ রয়েছে সেটা অনুযায়ী দিস ইজ রাইট। আই আর উই হলে শ্যাল হবে, আমরা টেবিলে দেখলাম। সো অ্যাজ পার ট্র্যাডিশনাল ইংলিশ দিস ইজ রাইট। কিন্তু মডার্ন ইংলিশে আই আর উই উইল গো টু দ্য স্কুল, দিস ইজ রাইট অ্যাজ পার মডার্ন ইংলিশ। ওকে, সো দিস ইজ ট্র্যাডিশনাল ইংলিশ, দিস ইজ মডার্ন ইংলিশ। মডার্ন ইংলিশের ক্ষেত্রে আই আর উই হলেও আমরা কিন্তু উইল ইউজ করছি। তাহলে শ্যালের কি কোনো ইউজ নেই? না, কোশ্চেন এটা হচ্ছে যে শ্যালের কি আর কোনো ব্যবহার নেই? আছে। আই উইল টেল ইউ দ্য ইউজেস অফ শ্যাল। নাও শ্যালের ব্যবহার কিরকম হবে? টু মেক অফার্স অ্যান্ড সাজেশনস ইউজিং আই অর উই ইন কোশ্চেন ফর্ম। খুব খেয়াল করবে, কোশ্চেন ফর্ম কথাটা খুব ইম্পর্টেন্ট। আমরা শ্যালের ব্যবহার করব টু মেক অফার্স অ্যান্ড সাজেশনস। ইউজেস অফ শ্যাল ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট ডাউন। উইল ইউজ শ্যাল টু মেক অফার্স অ্যান্ড সাজেশনস। টু মেক offers and suggestions. Offers এবং সাজেশনস যখন আমরা করব তখন আমরা ইউজ করব ইউজিং শ্যাল উইথ আই অ্যান্ড উই ইন কোয়েশ্চেন সেন্টেন্সেস। অফার্স অ্যান্ড সাজেশনস যদি আমরা কোশ্চেন ফর্মে করি তাহলে সেখানে কিন্তু আমরা শ্যাল ইউজ করব। টু মেক অফার্স অ্যান্ড সাজেশনস ইউজিং আই অর উই ইন কোশ্চেন ফর্মস উইল ইউজ শ্যাল। যেমন আমি যদি এরকম বলি, আমি কাউকে অফার করছি, সে বাইরে ঘুরতে যাচ্ছে, তার বাড়ি একদিন ফাঁকা থাকবে, তার গাড়িতে অনেক ছোট ছোট ফুলের গাছ রয়েছে। তো আমি তাকে বললাম
shall I water your plants while you are away? আপনি যখন দূরে থাকবেন তখন কি আমি আপনার ফুল গাছে জল দিয়ে দেব? তাই না? এই বো, বে, বি এই সমস্ত করতেই তো আমাদের ফিউচার ইউজ হয়। আর আমি বলেছি যদি অফার হয় ইন দ্য কোশ্চেন ফর্ম, কোশ্চেন হতে হবে। শ্যাল আই, তখন শ্যাল ইউজ করব আমরা। প্রথমে শ্যালটা আসবে, তারপরে সাবজেক্ট। শ্যাল আই water your plants while you are away? আপনি যখন দূর, এই যে কোশ্চেন মার্ক দেখো, আপনি যখন দূরে থাকবেন তখন কি আপনার গাছে আমি জল দিয়ে দেব? এই যে প্রশ্ন করা হলো, তখন কিন্তু আমাকে এই শ্যাল হতেই হবে। এটা কিন্তু তোমরা একদম মনের মধ্যে রেখে দিও। এটা কিন্তু মডার্ন ইউজেও যদি কোশ্চেন হয় তোমাকে কিন্তু শ্যাল দিয়ে শুরু করতে হবে, ইফ ইট ইজ ইন দ্য কোশ্চেন ফর্ম অ্যান্ড মেকিং অফার্স অর সাজেশনস। সো অফারের আমি প্রথমে অফারের কয়েকটা এক্সাম্পল দিই, তারপর সাজেশনসের দেবো। দেখো, এটা হচ্ছে অফার। কেন না, আমি অফার করলাম তাকে, একটি প্রপোজাল দিলাম যে আপনার গাছে আমি জল দিয়ে দেব আপনি যখন এখানে থাকবেন না। বাড়িতে একটা পার্টি হবে, সব আত্মীয় স্বজনরা এসে গেছে। কেউ একজন বলল, শ্যাল উই ক্লিন ইউর হাউস? আমরা আপনার বাড়িটাকে পরিষ্কার করে দেবো। নাও এটা আর একটা অফার। শ্যাল উই ক্লিন, CLEN your house? আমরা কি আপনার বাড়ি পরিষ্কার করব? So this is another offer. When it is an offer and in the question interrogative sentence, then shall has to be used. তো প্রথমে shall, তারপরে subject in the question form. আর একটা এক্সাম্পল বলছি, shall we have some fruits on the way? আমরা 4-5 বন্ধু একসাথে যাচ্ছি, তো আমি বললাম shall we have some fruits on the way? রাস্তায় আমরা একটু ফল খেয়ে নেব, কারণ বেশ খিদে পেয়েছে। আমরা অনেক দূরে ট্রেকিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে নামতে নামতে তখন আমি প্রপোজ করলাম shall we have some fruits on the way? তো এই যে এটা একটা অফার হলো, আমি ওদের আমার প্রপোজাল অফার করলাম, shall we have some fruits on the way? সো যদি কখনো কোশ্চেন হয় এবং দ্যাট ইজ অ্যান অফার, একদম চোখ বুজে শ্যাল দিয়ে শুরু করতে হবে, উইল চলবে না, রাইট? তো শ্যাল উই হ্যাভ সাম ফ্রুটস অন দ্য ওয়ে, কোশ্চেন হলে শ্যালকেই ইউজ করবে তোমরা। ওকে, নেক্সট আই উইল গিভ সাম এক্সাম্পলস উইথ সাজেশনস। আমরা কি দেখলাম যে to make offers and suggestions using shall with I/we in question sentences. তো question sentence এ to make offers and suggestions আমি examples দিচ্ছি using shall with I and we in the question sentences. তো আমি next suggestion এর কতগুলো examples দেব। So I'll wrap this up. You may please take a screenshot. আমরা suggestions, we'll take some examples of suggestions, যেখানে সাজেশন দেয়া হচ্ছে in the question form. Shall we catch the train instead of bus? তো সেক্ষেত্রে আমরা shall এর ইউজ করব, এবং ফার্স্ট পারসন হলে তবেই shall we catch, দেখো উইটা হলো ফার্স্ট পারসন, তো সেক্ষেত্রে আমরা shall দিয়ে ইউজ করব, shall we catch a train instead of bus? বাসের বদলে কি আমরা একটা ট্রেন ধরবো? এটা হচ্ছে কোশ্চেন, অ্যান্ড দিস ইজ আ সাজেশন। তুমি সাজেস্ট করছো যে আমরা কি একটা ট্রেন ধরবো বাসের বদলে। বা কাউকে বললে shall I book ticket for your daughter also? সবার জন্য তুমি টিকিট করছো, তো ইউ আর সাজেস্টিং যে এটা কি তুমি করবে। shall I
book a ticket for your daughter also. তোমার মেয়ের জন্যও কি একটা টিকিট করব? So you are suggesting. So that is why shall, and this is first person, এবং this is a question. So three things. Shall use হবে when it is first person plus interrogative sentence. Okay, question sentence and making suggestion. Okay, first person, interrogative and suggestion এরকম হলেই shall use করতে হবে. Shall I ask him to be here tomorrow? তোমার বস কাউকে চাইছিল কিন্তু সে আজকে ফ্যাক্টরিতে আসেনি, তো তখন তুমি বললে shall I ask him to be here tomorrow? কালকে কি তাকে এখানে থাকতে বলবো? Shall I ask him to be here, এখানে থাকতে tomorrow? ওকে, দেখো এখানে ইট ইজ এ সাজেশন। তুমি সাজেশন দিচ্ছ বসকে যে আমি কি ওখানে তাকে কালকে থাকতে বলবো। সো দিস ইজ ওয়ান সাজেশন অ্যান্ড দিস ইজ ফার্স্ট পারসন। সো সাজেশন ফার্স্ট পারসন এরকম হলে শ্যাল ইউজ হবে এবং কোশ্চেন যদি হয়। ওকে, তো সবগুলো মিলে গেল। এইবারে আমরা এটা শিখলাম যে কোশ্চেন যদি হয় এবং সেটা যদি সাজেশন হয় বা অফার হয় তাহলে ফার্স্ট পারসন হলে শ্যাল ইউজ হবে। আর কোথায় শ্যাল ইউজ হবে? নাম্বার 2 পয়েন্ট, টু এক্সপ্রেস ফর্মাল অবলিক লিগ্যাল অব্লিগেশনস। ফর্মাল বা লিগ্যাল অব্লিগেশনস হলে কিন্তু টু এক্সপ্রেস। নাম্বার 2 ইউজেস অফ শ্যাল, উই ইউজ শ্যাল to express formal oblique legal obligation। যখনই ফর্মাল বা লিগ্যাল অব্লিগেশন হবে তখন আমরা কিন্তু শ্যাল ইউজ করব। এবারে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ফর্মাল বা লিগ্যাল অব্লিগেশন এটা জিনিসটা কি। সো ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, নাও ইউজেস অফ শ্যাল আমরা কভার করছি। পয়েন্ট নাম্বার 2, টু এক্সপ্রেস ফর্মাল অবলিক লিগ্যাল অব্লিগেশন, মানে আনুষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা, এগুলোকে এক্সপ্রেস করতে আমরা শ্যালের ব্যবহার করি। শ্যাল ইউজ হবে টু এক্সপ্রেস ফর্মাল অবলিক লিগ্যাল অব্লিগেশন। এটা হচ্ছে শ্যালের ইউজ বলছি, রাইট? জমি নিয়ে একটা জটলা তৈরি হয়েছে দুটো পার্টির মধ্যে। তারা ল্যান্ড রেভিনিউ অফিসারের অফিসে গিয়েছে, তো তাদের হিয়ারিংয়ের জন্য ল্যান্ড রেভিনিউ অফিসার তাদের ডেকেছে, কিন্তু তিনি একটি পয়েন্ট লিখে দিয়েছেন ওর উপরে, বোথ পার্টিজ শ্যাল গিভ রিজনেবল নোটিস ইফ দে ক্যানট অ্যাটেন্ড দ্য হিয়ারিং। যদি হিয়ারিং কেউ অ্যাটেন্ড করতে না পারেন দুটো পার্টির মধ্যে কেউ, বোথ পার্টিজ শুড গিভ রিজনেবল নোটিস। তাহলে তারা লিখিতভাবে একটি নোটিশ দেবে যে আমার এই এই সমস্যা, তার কারণে আমরা আসতে পারছি না। তো শ্যালের ইউজ দেখলে both parties shall give reasonable notice. So number 1, both parties should give reasonable, R-E-A-S-O-N, reasonable, A-B-L-E, reasonable notice if they cannot attend the hearing.
ওকে, বোথ পার্টিজ শুড গিভ, এইখানে হচ্ছে বোথ পার্টিজ shall give reasonable notice if they cannot attend the hearing. এখানেই আমার shall এর ইউজ হলো, কারণ এটা একটি আইনি প্রক্রিয়া। এই রকম আনুষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা যখন থাকবে তখন আমরা shall এর ইউজ করব সব সময়। ওকে, ইন ইন্ডিয়া employees shall provide a medical certificate for sick leave. সার্ভিস রুলে লেখা রয়েছে এমপ্লয়িজ শ্যাল, দেখো শ্যাল প্রোভাইড মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে ফর সিক লিভ। যদি কেউ সিক লিভ নেয় মানে অসুস্থতার জন্য ছুটি নেয়, এমপ্লয়ি শ্যাল প্রোভাইড মেডিকেল সার্টিফিকেট, এই যে শ্যাল, তার মানে আনুষ্ঠানিক এবং আইনি এই রকম বাধ্যবাধকতা যখন থাকবে, ফর্মাল অবলিক লিগ্যাল অব্লিগেশন। ওকে, সো এমপ্লয়ি শ্যাল প্রোভাইড দিস দ্য ফর্মাল অব্লিগেশন, এটা সার্ভিস রুল। ওকে, সেই জন্য আমরা এখানে শ্যাল ইউজ করব। নাম্বার 3, দেখো আমি অনেক এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। গ্রিস একটি দেশ, তোমরা জানো গ্রিস। তো দিস এগ্রিমেন্ট শ্যাল বি গভর্নড বাই দি ল অফ গ্রিস। দিস এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট তৈরি হয়েছে, এগ্রিমেন্ট, এখানে আবার শ্যাল এর ইউজ হচ্ছে, দেখো শ্যাল বি গভর্নড, দিস এগ্রিমেন্ট শ্যাল বি গভর্নড বাই দি ল অফ গ্রিস। GREECE, right? So this agreement shall be governed by the law of Greece. এই রকম যখনই লিগ্যাল অব্লিগেশনের ব্যাপার হবে তখন আমরা shall এর ইউজ করব। প্রথমে আমরা শিখেছিলাম কোশ্চেনস ফর সাজেশনস অ্যান্ড অফার্স। সেকেন্ড পয়েন্ট আমরা শিখছি টু এক্সপ্রেস ফর্মাল অবলিক লিগ্যাল অব্লিগেশন। আরও একটা এক্সাম্পল দিয়ে দিই। অ্যাপ্লিক্যান্টস, অনেক সময় চাকরির যে সমস্ত নোটিশ বেরোয় নিউজ পেপারে, সেখানে লেখা থাকে অ্যাপ্লিক্যান্টস শ্যাল প্রোভাইড এভিডেন্স অফ দেয়ার কোয়ালিফিকেশনস। অ্যাপ্লিক্যান্টস যারা অ্যাপ্লাই করছে শ্যাল প্রোভাইড মানে জমা করবে, এভিডেন্স মানে প্রমাণ, অফ দেয়ার কোয়ালিফিকেশনের যে প্রমাণপত্র আছে সেগুলো জমা করবে। অ্যাপ্লিক্যান্ট শ্যাল প্রোভাইড, এই এখানে যে শ্যাল এসছে, এভিডেন্স অফ দেয়ার কোয়ালিফিকেশন, দিস ইজ নোন অ্যাজ ফর্মাল। সো এগুলো হচ্ছে ফর্মাল বা আনুষ্ঠানিক, রাইট? এটা হয়ে গেল লিগ্যাল, এটাকে বলে লিগ্যাল, আর এটা হয়ে গেল ফর্মাল। অনেক হোটেলে আমরা যে দেখবো ওই ঘরের মধ্যে একটা এরকম A4 পেপারে প্রিন্ট করে দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, গেস্ট শ্যাল নট রিমুভ এনিথিং ফ্রম দি রুম থেকে কোনো কিছু যেন খুলে না নিয়ে যায় গেস্টরা। তো সেই রকম ওটাও ফর্মাল, সেটাকে আমরা ফর্মাল বলি। দেখো, বোথ পার্টিজ শ্যাল গিভ রিজনেবল নোটিস ইফ দে ক্যানট অ্যাটেন্ড হিয়ারিং, এটা হয়ে গেল লিগ্যাল ব্যাপার, অর্থাৎ আইনি বাধ্যবাধকতা। এমপ্লয়ি শ্যাল প্রোভাইড মেডিকেল সার্টিফিকেট, এটা হচ্ছে ফর্মাল, রাইট? সো দিস ইজ হোয়াট ইজ ফর্মাল অ্যান্ড লিগ্যাল। আমি লাস্ট এক্সাম্পল বললাম, গেস্ট শ্যাল নট রিমুভ এনিথিং ফ্রম দি রুম, গেস্ট শ্যাল নট, এটা হচ্ছে ফর্মাল নোটিশ যেগুলো থাকে সেখানে শ্যালের ইউজ হবে, গেস্ট শ্যাল নট রিমুভ এনিথিং from the room, right? You take a screenshot, then I'll go further. Okay,
আমরা নর্মাল ফিউচার এটাকে এক্সপ্লেন করেছি, অ্যান্ড নাও উই আর গোয়িং থ্রু স্ট্রং ফিউচার। সো দু ধরনের ফিউচার, নর্মাল ফিউচার অ্যান্ড স্ট্রং ফিউচার। না, স্ট্রং ফিউচারটা মানে এটা কি? স্ট্রং ফিউচার হচ্ছে আমরা ভবিষ্যতের কোনো দৃঢ় সংকল্প বা স্ট্রং ডিটারমিনেশন সেটা যখন এক্সপ্রেস করি তখন সেটাকে বলে স্ট্রং ফিউচার। ভবিষ্যতের স্ট্রং ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, নিশ্চয়তা, সার্টেনটি, প্রতিশ্রুতি, প্রমিস, আদেশ বা অর্ডার, হুমকি বা থ্রেটনিং, এগুলোকে যখন আমরা এক্সপ্রেস করি তখন সেটাকে বলে স্ট্রং ফিউচার। অর্থাৎ সেই স্ট্রং ফিউচারের ক্ষেত্রে আমার কিন্তু টেবিলটা পুরো বদলে গেল। নর্মাল ফিউচারের ক্ষেত্রে ইফ ইউ রিমেম্বার ফার্স্ট পারসন আই আর উই, সেখানে আমরা শ্যাল ইউজ করতাম। কিন্তু যখনই স্ট্রং ফিউচার হবে, অর্থাৎ এই সব জিনিসগুলো এক্সপ্রেস করা হচ্ছে, তখন ফার্স্ট পারসনে কিন্তু উইল চলে আসবে। আই আর উই এর পরে উইল, আর বাকি সবগুলো শ্যাল। সো পুরো টেবিলটাকে উল্টে গেছে। আমাদের কি ছিল? এখানে শ্যাল ছিল, বাকিগুলো উইল ছিল, রাইট? তাহলে নর্মাল ফিউচারের টেবিল আর স্ট্রং ফিউচারের টেবিল পুরো উল্টে গেছে। এবং নর্মাল ফিউচারে কোন কোন ক্ষেত্রে নর্মাল ফিউচার ইউজ হয় আমি তোমাদের এক্সপ্লেন করেছি। এবারে আমরা আসছি স্ট্রং ফিউচারে, অর্থাৎ যখনই আমরা এক্সপ্রেস করব কোনো স্ট্রং ডিটারমিনেশন, কোনো সার্টেনটি, কোনো প্রমিস, কোনো অর্ডার, কোনো থ্রেটিং, এগুলোকে যখন আমরা এক্সপ্রেস করব তখন আমরা স্ট্রং ফিউচারের টেবিলটাকে ফলো করব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা স্ট্রং ফিউচারের। এই স্ট্রং ফিউচারের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আই উইল ক্লিয়ার টেস্ট ইন ফার্স্ট অ্যাটেম্পট। প্রথম পরীক্ষাতেই আমি এই টেস্ট ক্লিয়ার করে নেব। তোমার সিভিল সার্ভিসেস আছে, তো সিভিল সার্ভিস এক্সাম, ইউ সে দ্যাট ইউ ক্যান ক্লিয়ার দ্য টেস্ট ইন ফার্স্ট অ্যাটেম্পট। তো তুমি বললে আই উইল ক্লিয়ার দি টেস্ট ইন ফার্স্ট অ্যাটেম্পট। I will clear the test in first attempt. So this shows a determination. Okay, যখনই ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প, স্ট্রং ডিটারমিনেশন যখন দেখায়, not only determination, I can call it strong determination। কারণ তুমি বলছো যে তুমি প্রথমবারেই সিভিল সার্ভিস পরীক্ষা পাস করে যাবে, সো দ্যাট ইজ স্ট্রং ডিটারমিনেশন। আই উইল ক্লিয়ার, সো এখানে উইল ইউজ হয়েছে, সেই জন্য আমার এই টেবিল অনুযায়ী ফার্স্ট পারসনে আই এবং উই থাকলে উইল হবে স্ট্রং ডিটারমিনেশনের ক্ষেত্রে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। উই উইল অ্যাচিভ দ্য গোল বিফোর শিডিউল। বসকে বললে যা গোল তোমাদের দেওয়া হয়েছে, যা টার্গেট তোমাদের দেওয়া হয়েছে, তোমরা বললে উইল অ্যাচিভ দ্য গোল বিফোর শিডিউল। আপনি যে তারিখ দিয়েছেন 7 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, তার আগে আমরা কমপ্লিট করে দেব। উইল অ্যাচিভ দ্য গোল বিফোর শিডিউল। সো এইখানে দেখো আমরা উই শ্যাল লিখছি না, উই উইল লিখছি, কারণ ইট ইজ আ স্ট্রং ডিটারমিনেশন। উইল অ্যাচিভ the goal before schedule, schedule. This is also strong determination, right? This is also strong determination. তো strong determination হলে আমরা কিন্তু সব সময় will কে ব্যবহার করব as per the strong future table। এবারে আমি দুটো করে এক্সাম্পলস দেব, সার্টেনিটির দুটো, প্রমিসের দুটো, অর্ডারের দুটো, থ্রেটনিং এর দুটো। বাট ফর দ্যাট আই উইল রাব দিস আপ, ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। স্ট্রং ফিউচার, তার নেক্সট পয়েন্ট ছিল সার্টেনিটি। আমি সার্টেনিটি বা নিশ্চয়তার দুটো এক্সাম্পলস দিয়ে দিই। শি শ্যাল অ্যাটেন্ড মিটিং টুমরো, মানে শিওর সার্টেনলি শি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। তো তখন আমরা যেহেতু শি ইউজ করছি, আমি টেবিলে কি দেখেছি, ফার্স্ট পারসন হলে উইল হবে,
সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের শ্যাল। শি শ্যাল অ্যাটেন্ড the meeting tomorrow. Right? Certainty she shall এখানে হলো বিকজ এটা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে সেটা হলো থার্ড পার্সন, শ্যাল আছে আমাদের, যেটা স্ট্রং ফিউচারের যে টেবিলটা আমি দেখিয়েছিলাম সেখানে কি আছে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সরি ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, এটা হয়ে যাবে উইল। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, এটা হয়ে যাবে শ্যাল। থার্ড পার্সনের ক্ষেত্রে এটা হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে থার্ড পার্সন, এটা হয়ে গেল শ্যাল। এই আমাদের টেবিলটা ছিল, এটা হচ্ছে আমাদের স্ট্রং ফিউচারের টেবিল, স্ট্রং ফিউচারের টেবিল। তো she shall attend the meeting tomorrow, যদি আমি আই বলি তখনই আমাকে উইল দিতে হবে। I will complete the task before noon। তুমি যখন নিশ্চয় করে বলছো, নিশ্চয়তা যখন রয়েছে, I will complete the task before noon, স্ট্রং যখন হবে অর্থাৎ সার্টেনটি বলছে তখন হচ্ছে স্ট্রং ফিউচার, তার টেবিল হচ্ছে ফার্স্ট পার্সন মানে আই হলে উইল করতে হবে, সো আই এর পরে উইল, আই উইল কমপ্লিট দি টাস্ক বিফোর নোন। এবার লেট আস সি উইথ প্রমিস। নাও আই উইল গিভ এক্সাম্পলস অফ প্রমিস। স্ট্রং ফিউচার যদি প্রমিস হয়, বস বলল ইউ শ্যাল হ্যাভ আ হলিডে টুমরো। প্রমিসের দেখো ইউ, এবারে প্রমিস যখন করছে যে কালকে তুমি একটা ছুটি পাবে, এটা তো প্রমিস। তো প্রমিস যদি হয়, স্ট্রং ফিউচার যদি হয়, তার টেবিলে ইউ হলে শ্যাল হবে, তাহলে ইউ শ্যাল হ্যাভ আ হলিডে টুমরো। রাইট, ইউ শ্যাল হ্যাভ এ হলিডে টুমরো। প্রমিস এরকম হতে পারে যে আমি চেষ্টা করব তোমাকে আমার কারেন্ট নোটসে, কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস তোমাকে দিতে, আমি চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস তোমাকে দিতে। আই উইল ট্রাই টু গিভ ইউ নোটস অন কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা কি হলো, আই উইল, দেখো যেহেতু এটা প্রমিস যে আমি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস দেবো, সো সিন্স ইট ইজ আ প্রমিস, দিস কামস স্ট্রং ফিউচার। এবার যখনই স্ট্রং ফিউচার হবে, আই এর পরে উইল হবে। আই উইল ট্রাই টু গিভ ইউ মাই নোটস অন কারেন্ট অ্যাফেয়ার্স সিএ। সো আই উইল ট্রাই টু গিভ ইউ মাই নোটস অন সিএ। এখানে দেখো ইউ এর পরে শ্যাল হয়েছে, আই এর পরে উইল হয়েছে, সো স্ট্রং ফিউচারের টেবিলটা ফলো হচ্ছে। তো আমরা এগুলো দেখেছি স্ট্রং ফিউচারের টেবিলে। সার্টেনটি, প্রমিস উই হ্যাভ কভার্ড। নাও থ্রেটনিং অ্যান্ড অর্ডার, এই দুটোকে আমি কভার করব। থ্রেটনিং অ্যান্ড অর্ডার 4 আর 5 নম্বরে, সো ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। ওকে, থ্রেটনিং, I will punish anyone who makes noise, who makes a noise. ক্লাসের টিচার বললেন I will punish anyone who makes a noise, যে শব্দ করবে তাকে আমি পানিশমেন্ট দেবো। সো আই, এটা হচ্ছে থ্রেটনিং। সো থ্রেটনিং যদি হয় স্ট্রং ফিউচার, স্ট্রং ফিউচার যদি হয় তার টেবিলে আই এর পরে উইল হবে। সো আই উইল পানিশ anyone who makes a noise. I will punish anyone who makes a noise. যেই নয়েজ করবে বা শব্দ করবে তাকে আমি পানিশ করব। আর একটা থ্রেটনিং এর দিচ্ছি, we will cancel your examination if you take
আনফেয়ার মিন্স। তোমরা যদি নকল করার চেষ্টা করো তাহলে আমরা কিন্তু তোমাদের এক্সামিনেশন ক্যান্সেল করে দেব। কোনো পরীক্ষায় একটি ইনভিজিলেটরের দল তারা এটা বললেন, উইল ক্যান্সেল ইউর এক্সামিনেশন। যেহেতু উই হয়েছে এবং ইট ইজ আ থ্রেটনিং, সুতরাং স্ট্রং ফিউচার আর উই এর পরে উইল হবে। উই উইল ক্যান্সেল ইউর examination if you take unfair means। যদি তোমরা কোনো আনফেয়ার মিন্স নাও তাহলে কিন্তু উইল ক্যান্সেল ইউর এক্সামিনেশন। এখানে যে উইলটা হয়েছে সেটা হয়েছে ইট ইজ এ স্ট্রং ফিউচার, তো উই এর পরে উইল হবে। এবারে আমি কভার করব যে লাস্ট পয়েন্ট ছিল অর্ডার। অর্ডারের ক্ষেত্রেও স্ট্রং ফিউচার হবে। তুমি কালকে তোমার হোমওয়ার্ক নিয়ে আসবে, ইউ উইল যে হবে না ইউ শ্যাল হবে। দেখো কাল তুমি তোমার হোমওয়ার্ক নিয়ে আসবে, দিস ইজ অর্ডার। অর্ডার যদি হয় তাহলে স্ট্রং ফিউচার, স্ট্রং ফিউচার যদি হয় ইউ এর পরে শ্যাল হবে। সো ইউ শ্যাল, দিস ইজ কারেক্ট, this is the way you have to do. You shall bring your homework tomorrow. You shall bring your homework tomorrow. এবারে রেসিডেন্সিয়াল বাচ্চা কাচ্চা থাকে, তারা খুব নোংরা করে রেখেছে, তো সুপারিনটেন্ডেন্ট এসে বলল যে তারা গার্ডেনিং করবে ইন দ্য স্কুল প্রেমিসেস অল থ্রু দ্য নেক্সট উইক। একদম পুরো পরের সপ্তাহটা তারা কিন্তু স্কুল প্রেমিসেসে গার্ডেনিং করবে। এবারে তারা দে যদি হয়, এটা অর্ডার হয়েছে, অর্ডার হলে স্ট্রং ফিউচার, তাহলে দের পরে শ্যাল হবে, দে শ্যাল ডু gardening in the school premises all through the next week, all through the next week। সামনের সপ্তাহটা কমপ্লিট তারা কিন্তু স্কুল প্রেমাইসেসে গার্ডেনিং করবে। তো দের পরে শ্যাল এসেছে কারণ ইট ইজ অ্যান অর্ডার। অর্ডার যদি হয় তাহলে স্ট্রং ফিউচার, স্ট্রং ফিউচার যদি হয় তাহলে এই টেবিল ফলো করতে হবে, দের পরে শ্যাল। রাইট? তোমাদের বলে দিই যে নেগেটিভে যখন ইউজ হয় তখন শ্যাল নট বা উইল নট। রাইট? এই যে শ্যাল নটকে কন্ট্রাক্টেড ফর্মে SHANT, শান্ট, এন এর পরে একটা অ্যাপোস্ট্রফি থাকে, আর উইল নটের won't, WON apostrophe T. Okay, I shan't, I won't. Right? Okay, I think this is enough. Let me recapitulate যে কি তোমাদের আমি এতক্ষণ ধরে পড়ালাম। Shall is used to make offers and suggestions using I and we in the question form. প্রথম আমি পড়িয়েছিলাম যে কোশ্চেন ফর্ম হলে শ্যাল ব্যবহার হবে ফর অফার্স অ্যান্ড সাজেশনস। রাইট? দিস ইজ পয়েন্ট নাম্বার 1। কোনো সময় যদি তোমরা দেখো কোশ্চেন ফর্মে হয়েছে, অফার আর সাজেশন হচ্ছে, তাহলে আই অ্যান্ড উই থাকলে শ্যাল হতেই হবে। ওকে, তারপরে আমি পড়িয়েছিলাম টু এক্সপ্রেস ফর্মাল অবলিক লিগ্যাল অবলিগেশন। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল ইউজ করব। এবারে আমরা এসেছিলাম স্ট্রং ফিউচারে। Will is used with first person, shall in the second and third person। এবং স্ট্রং ফিউচার বলতে আমরা কি বলেছি, যে স্ট্রং ডিটারমিনেশন হলে স্ট্রং ফিউচার হবে, সার্টেনিটি হলে স্ট্রং ফিউচার হবে, প্রমিস এক্সপ্রেস করলে স্ট্রং ফিউচার হবে, অর্ডার এক্সপ্রেস করলে হবে এবং থ্রেটনিং এক্সপ্রেস করলে হবে। এবং এদের সকল পয়েন্টগুলো, সমস্ত পয়েন্টগুলো আমি তোমাদের এক্সাম্পলস দিয়ে বুঝিয়ে দিয়েছি। ওকে, আজকে আমার ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে
দেন ইউ শুড সাবস্ক্রাইব। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যারা আমার এই ক্লাসের লাভ নিতে চায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ফর এ লং টাইম উইথ মি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।